সংরক্ষণের সেকেন্ড যে টপিকটা সংরক্ষণের মধ্যে, সেটা জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর এর ভূমিকা। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর এর ভূমিকা। প্রথমে জেএফএম। জেএফএম এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট, এটা একটা যৌথ প্রকল্প। এটা হচ্ছে ভারত সরকার কর্তৃক গৃহীত একটা প্রকল্প, যেখানে স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট এবং লোকাল পিপল, তাহলে এইটা ভারত সরকার কর্তৃক গৃহীত একটা প্রকল্প, যেখানে স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট এবং লোকাল পিপল, স্থানীয় মানুষ যৌথভাবে অংশগ্রহণ করে, সেই জন্যই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলে। এই প্রকল্পের অধীনে প্রথম যে অ্যাক্টিভিটি শুরু হয় সেটা 1971-এ, তখনও কিন্তু এরা রিকগনিশন পায়নি, কিন্তু প্রথম যে কাজটা শুরু হয় সেটা 1971 সালের মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। এইখানে প্রথম কাজটা শুরু হয়। এখানে শাল গাছের অরণ্য ছিল, সেই শাল গাছের অরণ্য ধ্বংস হয়ে যাওয়ার থেকে রক্ষা করার জন্য এবং পুনরুদ্ধার করার জন্য এই প্রকল্পটা প্রথম শুরু হয়। এই ব্যবস্থাপনা প্রথম সেখানে শুরু হয়। এইখানটায় স্থানীয় মানুষজন, এরা রাজ্য সরকারের যেটা বন দপ্তর, তাদের সঙ্গে একটা যৌথ অঙ্গীকারে চুক্তিবদ্ধ হয় বা যৌথ অঙ্গীকার করে। সেই অঙ্গীকারের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সুরক্ষা এবং ব্যবস্থাপনা, অর্থাৎ ওয়ার্ড দুটো মনে রাখতে হবে, সেই বনের সুরক্ষা এবং ব্যবস্থাপনার জন্য। আন্দোলনটা কিসের ভিত্তিতে হয়েছিল? সেটা হচ্ছে শাল গাছের অরণ্যকে বাঁচিয়ে রাখার জন্য, পুনরুদ্ধার করার জন্য, নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। তো এইখানে লোকাল পিপলরা আর গভর্নমেন্ট, এদের মধ্যে যে অঙ্গীকারটা হয়, সেই অঙ্গীকারে কি বলা হয়? স্থানীয় মানুষজন বনকে নষ্টর হাত থেকে রক্ষা করবে, যাতে গোচারণ না হয়, তারপরে চুরি করা, শাল গাছ চুরি করা, কেটে নেওয়া, এইগুলোর প্রোটেকশন দেবে লোকাল পিপল। আর এই বনের থেকে যে আয় হবে, বিনিময়ে তারা সেই আয়ের 20% পাবে। তাহলে এদের আয়ের একটা বা ইনকামের একটা সংস্থানও হলো। এই আন্দোলনের নেতা ছিলেন, বা যার নেতৃত্বে আন্দোলনটা গড়ে উঠেছিল, তিনি হলেন অজিত কুমার ব্যানার্জি। উনি আন্দোলনটাকে এমন স্তরে নিয়ে গেছিলেন যাতে সরকার বা গভর্নমেন্ট লোকাল পিপলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বাধ্য হয়। এরপরে 1977 সালে গুজরাটে যখন ভূমিক্ষয় হয় বা ভূক্ষয় হয়, তখন এই রকম প্রজেক্ট তৈরি করা হয়েছিল এবং সেখানে ব্যাপক সাফল্য আসে। এরপর 1988 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট তার যখন ন্যাশনাল ফরেস্ট পলিসি এইটা গ্রহণ করে, এই ন্যাশনাল ফরেস্ট পলিসিতে 1988-তে, তখন এই জেএফএম কে মান্যতা দেওয়া হয়। 1988 সালে জেএফএম রিকগনিশন পেল। এরপর 2005 সালে
ভারতের 27টি রাজ্যে এরকম অসংখ্য এইরকম জেএফএম গঠন করা হয়েছে এবং তাদের নিয়ে কাজ এখনো চলছে, অনগোয়িং। তো এইটাই হচ্ছে জেএফএম, লোকাল পিপল এবং স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট এদের যৌথ উদ্যোগে যে প্রকল্পটা গ্রহণ করা হয় অরণ্যকে রক্ষা করার জন্য, সেইটাই হচ্ছে জেএফএম। এবার পিডিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। রেজিস্টার কথার অর্থ হচ্ছে দলিল। এটা এক ধরনের দলিল যেটা স্থানীয় মানুষের সহযোগিতায় প্রস্তুত করা হয়। স্থানীয় মানুষদের যে জ্ঞান আছে সেই স্থানীয় জীব বা জীব জগৎ সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কোথায় পাওয়া যায় প্রাপ্তিলভ্যতা, তাহলে লোকাল পিপলদের জ্ঞান, সেই সকল জীবেদের ব্যবহার, প্রাপ্তিলভ্যতা কোথায় পাওয়া যায় এগুলো লোকাল পিপল ভালো জানে। এবং তাদের যেটা ঐতিহ্যবাহী, এটাকেও ইগনোর করা হয় না, পরম্পরাগত বিশ্বাস এটাকেও কনসিডার করা হয়। এই চারটে জিনিসকে নিয়ে যে দলিলটা তৈরি করা হয় সেটাই হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই রেজিস্টার এটা তোমার 2485টা বর্তমানে আছে। হ্যাঁ, মানে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি এরা এরকম 2485টি পিবিআর প্রকাশ করেছে। পিবিআর প্রকাশ করেছে, যার মধ্যে 75টি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছে। তো এইটাই হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। জীব বৈচিত্র্য সম্পর্কে লোকাল পিপলদের নলেজকে কাজে লাগিয়ে রেজিস্টার তৈরি করা একটা দলিল, সেটাই পিবিআর। ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ, এর ভেতরে প্রথমে আমরা পড়ব এই বিপন্ন প্রজাতি কাকে বলে। বিপন্ন প্রজাতি অর্থাৎ এন্ডেঞ্জার্ড স্পিসিস। এন্ডেঞ্জার্ড স্পিসিস হচ্ছে যে সকল প্রজাতি তাদের সংরক্ষণ এর আওতায় না আনলে অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এদের সংরক্ষণের আওতায় না আনলে অদূর ভবিষ্যতে বিলুপ্ত হবার সম্ভাবনা রয়েছে, তাদের বিপন্ন প্রজাতি বলে। এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে রেড ডেটা বুক। রেড ডেটা বুক হচ্ছে IUCN কর্তৃক প্রকাশিত একটা দলিল, যেখানে পৃথিবীর বিভিন্ন বিপন্ন, বিপদগ্রস্ত এই রকম প্রাণীদের তালিকা থাকে। সেই তালিকা সমন্বিত দলিলকেই রেড ডেটা বুক বলে। এইটা IUCN কর্তৃক প্রকাশিত হয়। প্রথম যেটা প্রকাশিত হয় রেড ডেটা বুক, সেটা 1963-তে
1963 সালে প্রকাশিত হয়। এখানে শুধু ওই বিভিন্ন ক্যাটেগরির জীবেদের কথা বলা আছে তাই নয়, এদের সুরক্ষার কিছু ব্যবস্থাপনার জন্য নির্দেশও দান করা আছে বা কিছু তথ্য সেখানে বলা আছে। এইবার IUCN এর রেড লিস্ট, এই লিস্টে কটা ক্যাটেগরি আছে? 8টা ক্যাটেগরি আছে। 8টা ক্যাটেগরি কি কি? একটা হচ্ছে এক্সটিংক্ট, সেকেন্ড এক্সটিংক্ট ইন দা ওয়াইল্ড, থার্ড ক্রিটিক্যালি endangered, fourth endangered, fifth vulnerable, sixth lower risk, seventh data deficient, 8 নম্বরটা বা লাস্টটা নন ইভ্যালুয়েটেড। এই 8টা ক্যাটেগরি আছে। তো এক্সটিংক্ট হচ্ছে বিলুপ্ত, এক্সটিংক্ট ইন দা ওয়াইল্ড এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বিলুপ্ত, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে চরম সংকটপূর্ণভাবে বিপন্ন, এন্ডেঞ্জার্ড বিপন্ন, ভালনারেবল এরা হচ্ছে বিপদগ্রস্ত, লোয়ার রিস্ক যাদের রিস্ক কম আর কি, ডেটা ডেফিসিয়েন্ট এদের হচ্ছে তথ্যটা সম্পূর্ণ নেই, তথ্য অসম্পূর্ণ, নন ইভ্যালুয়েটেড মানে এদের ইভ্যালুয়েশন করা হয়নি, মূল্যায়ন করা হয়নি। এইরকম 8টা ক্যাটেগরি। তো এক্সটিংক্ট মানে যে সকল জীব প্রজাতি, এই ক্ষেত্রে প্রাণী প্রজাতি, প্রাণীদের নিয়ে রেড লিস্টটা তৈরি হয়, যে প্রজাতির একটা জীব আর বেঁচে নেই তাদের এক্সটিংক্ট বলে। যেমন মরিশাসের ডোডো পাখি, আমেরিকার পর্যটক পায়রা, এগুলো একটাও আর বেঁচে নেই। এক্সটিংক্ট ইন দা ওয়াইল্ড প্রাকৃতিক পরিবেশে আর দেখা যায় না, কৃত্রিম পরিবেশে যে কয়েকটা রয়েছে মাত্র সেইটা। তাহলে এক্সটিংক্ট কোথায় এক্সটিংক্ট হয়ে গেছে? ইন দা ওয়াইল্ড, নেচারে নরমালি আর এদের পাওয়া যায় না। যেমন ব্ল্যাক সফট শেলড টার্টল, কালো যে খোলস সেই খোলসের কচ্ছপ। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এটা হচ্ছে চরম সংকটপূর্ণভাবে বিপন্ন, সেটা কেমন? এদের আসন্ন ভবিষ্যতে বিলুপ্তির সম্ভাবনা রয়েছে, যাদের আসন্ন ভবিষ্যতে নিয়ার ফিউচার তাদের ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলে। যেমন পিগমি হগ, পিগমি শূকর, এদের সংখ্যা খুবই কমে এসছে। এন্ডেঞ্জার্ড এটা তো বলা আছে যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এই অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা এটা কেমন? এটা হচ্ছে 20 বছরের মধ্যে 20% বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালনারেবল বা বিপদগ্রস্ত, এরাও অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি এদের সংরক্ষণ না করা হয়। 100 বছরের মধ্যে 10% বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ভালনারেবল বলে। লোয়ার রিস্ক যাদের সংখ্যা যথেষ্টই আছে, মানে ভালোই আছে, কিন্তু এদেরও যদি সংরক্ষণের আওতায় না আনা যায় এরা কিন্তু এই ক্যাটেগরির মধ্যে প্রবেশ করে যেতে পারে। আপাতত এরা রিস্কের বাইরে, কিন্তু এদেরও সংরক্ষণের মধ্যে রাখা প্রয়োজন, সংখ্যা যথেষ্টই আছে, এদের লোয়ার রিস্ক বলে। ডেটা ডেফিসিয়েন্ট যাদের সম্পর্কে টোটাল বা পুরোপুরি যে ইনফরমেশন সেটা কালেক্ট করা হয়নি, সেই জন্য তারা কোন ক্যাটেগরির মধ্যে পড়বে সেই সম্পর্কে কোনো ঝুঁকি নেওয়া হয়নি বলার ক্ষেত্রে। নন ইভ্যালুয়েটেড যাদের কোনো মূল্যায়ন করা হয়নি। তো IUCN এর রেড লিস্টে এই 8টা ক্যাটেগরি আছে। এবার ভারতের কয়েকটি বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ, এইটাকে আমরা একটু ছকের মাধ্যমে দেখার চেষ্টা করছি, পুরো বিষয়টা একই জায়গাতে হয়ে যাবে।
বিপন্ন প্রজাতি সংরক্ষণ, এদের মধ্যে যেগুলো আমাদের পাঠ্য: বাঘ, সিংহ, কুমির, গন্ডার আর লাল পান্ডা বা রেড পান্ডা। প্রথমে আমরা একটুখানি এদের সায়েন্টিফিক নেমটা দেখে নিই। বাঘ প্যান্থেরা টাইগ্রিস, সিংহ প্যান্থেরা লিও পার্সিকা, এটা উপপ্রজাতি। কুমির, কুমির ঘড়িয়াল আছে, কুমির আছে। কুমির আবার দু রকমের আছে, মিষ্টি জলের আছে আর নোনা জলের আছে। তো গেভিয়ালিস গ্যাঞ্জেটিকাস, এটা হচ্ছে ঘড়িয়াল, গেভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। ক্রোকোডিলাস পালুস্ট্রিস, এটা হচ্ছে মিষ্টি জলের কুমির। আর ক্রোকোডিলাস পোরোসাস, এইটা হচ্ছে নোনা জলের কুমির। গন্ডার রাইনোসেরাস ইউনিকর্নিস, এটা গন্ডারের সায়েন্টিফিক নেম। আর রেড পান্ডা, তার সায়েন্টিফিক নেম অ্যালিউরাস ফালজেন্স। তাহলে সায়েন্টিফিক নেমটা প্রথমে একটু বলে নেওয়া হলো। এবার এদের সম্পর্কে কিছু তথ্য এইটা প্রথমে একটু জানতে হবে, তারপরে আমরা বাকি স্ট্র্যাটেজিতে আসব। তথ্য এরকম: বিংশ শতাব্দী যখন শুরু হয়, 1900 সাল শুরু হয়, বিংশ শতাব্দীতে ভারতে, এই আমরা এবার তথ্যটা জানছি, বিংশ শতাব্দীতে ভারতে 40,000 বাঘ ছিল। সংখ্যা প্রচুরই ছিল। তারপরে বিভিন্ন কারণে বাঘের সংখ্যা কমতে থাকে, কমতে কমতে মারাত্মক জায়গাতে চলে আসে। 1972 সালে সংখ্যাটা এসে দাঁড়ায় 1827টা। 1972 সালে 1827টাতে দাঁড়ায়। 2014 সালে যে বাঘশুমারি হয়, এটাও বাঘশুমারিতে এইটা পাওয়া গেছে, 2014 সালে 2226টা বাঘ হয়েছে। তো এইটা হচ্ছে তথ্যগত একটুখানি দিক, যে বাঘের সংখ্যা কিভাবে কমে আসে। তাহলে 1972 সালে 1827টা হয়ে গেছিল। তখন IUCN এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF এদের সহায়তায়, হ্যাঁ, আমাদের ভারতে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি NTCA, তাদের সহায়তায় IUCN এবং WWF এদের সহায়তায় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর দ্বারা 1973-এ ব্যাঘ্র প্রকল্প গ্রহণ করা হয়। সংখ্যাটা এত কমে গেছিল তার পরিপ্রেক্ষিতে। সিংহের কথা একটু জানি। সিংহ, এশিয়াটিক সিংহ, এইখানটায় 1910 সালে জুনাগড়ের নবাব, 1910 সালে জুনাগড়ের নবাব, উনি তার রাজ্যে সিংহ হত্যা টোটাল বন্ধ করে দেন। কিন্তু তারপরে তো নবাব চলে যায়, এসব শেষ হয়ে যায়। তারপরে 2015 সালে যে সংখ্যাটা কাউন্ট করা হয়েছিল, 2015 সালে সংখ্যাটা ছিল 523টি মাত্র। তারপর সংরক্ষণের আওতায় আনা হয়, মানে এর আগে থেকে আনা হয়। 2015 সালে কাউন্টে এইটা দ্বারা সংখ্যা আরো কম ছিল। কুমির, কুমির তো আমরা অনেক রকম জানলাম। এটা হচ্ছে ঘড়িয়াল, এটা মিষ্টি জলের, এটা নোনা জলের। তো এই ঘড়িয়ালের তথ্যটা বলা হচ্ছে 1946-এ, 1940 সালে প্রচুর কুমির ছিল, মানে 10,000 প্লাস
এত সংখ্যায় ঘড়িয়াল প্রজাতির, যেটা ঘড়িয়াল প্রজাতি এইটা ছিল, 10,000 সংখ্যায় ছিল। শুনলে অবাক লাগবে, 1975-এ এই সংখ্যাটা কমে এসে দাঁড়ায় 235টি, মাত্র 235টি। সিভিয়ার ভাবে কমতে থাকে এই সংখ্যাটা। IUCN একে চরম সংকটপূর্ণ প্রজাতি বলে আখ্যা দেয়। হ্যাঁ, IUCN বলে চরম সংকটপূর্ণ প্রজাতি, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এই ক্যাটেগরির মধ্যে কুমিরদের ফেলে। গন্ডারের সিচুয়েশন কেমন ছিল? 1600 সালে মানে যথেষ্ট পরিমাণ গন্ডার ভারতে ছিল, যথেষ্ট পরিমাণ। 1976 সালে, এটা 75 সালে কাউন্ট করা হয়েছে, এটা 1976 সালে কাউন্ট করা হয়েছে, 500টার মতো গন্ডার মোটে আছে, অনলি 500। তো সংখ্যাটা এত কমে আসে। এরপরে সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়, বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হয়। 2013 সালে 2544টা হয়। 2013 সালে 2544টা হয়। এটা একটা দারুণ একটা সাকসেসের খবর। এখানে একটা প্রজেক্টের কথা আছে, সেটা প্রজেক্টের ক্ষেত্রে বলবো। শুধু সংখ্যাটা 2013 সালে এই সংখ্যায় পৌঁছে যায়। রেড পান্ডা বা লাল পান্ডা, এরা হচ্ছে IUCN এর যে রেড লিস্ট, সেটাতে বিপদগ্রস্ত ক্যাটেগরির মধ্যে পড়ে। এদের তো পান্ডা বলে, এই পান্ডা কথাটা নেপালি ভাষা পনিয়া, এখান থেকে এই পান্ডা কথাটা আসে। পান্ডা কথার মানে হচ্ছে এই পনিয়া, এই শব্দটার যে অর্থ সেটা হচ্ছে বাম্বু ইটিং অ্যানিম্যাল অর প্ল্যান্ট ইটিং অ্যানিম্যাল। মেনলি এরা বাঁশের পাতা খায়, এইরকম। তো এই রেড পান্ডা বা লাল পান্ডা, এদের আরো অনেক নামে ডাকা হয়। বেড়াল ভাল্লুক বলে ডাকা হয়, ফায়ার ফক্স বলে ডাকা হয়, লেসার পান্ডা বলে ডাকা হয়। আর একটা আছে জায়ান্ট পান্ডা। WWF এর একটা সিম্বল আছে, দেখবে যেটা বড় পান্ডার ছবি, সেটা কিন্তু জায়ান্ট পান্ডা। আর এটা লেসার পান্ডা, রেড পান্ডাকে লেসার পান্ডা বলে। তো এইরকম এদের মানে আরো নামে ডাকে। তাহলে তথ্য, এই কথাটা বলা হলো প্রত্যেকের ক্ষেত্রে যে কোন সময় কিভাবে আস্তে আস্তে কমতে থাকে। এবার এই সংখ্যা যে কমতে থাকে, সেই হ্রাসের কারণ প্রত্যেকের ক্ষেত্রে। বাঘের সংখ্যা কমার কারণ বাসস্থান ধ্বংস। সিংহ একই পয়েন্ট সবার ক্ষেত্রেই আসবে, বাসস্থান ধ্বংস। কুমির, এদের তো বাসস্থান ধ্বংস বলা একটু মুশকিল, এদের জল দূষণ। গন্ডার বাসস্থান ধ্বংস, এদেরও বাসস্থান ধ্বংস। তো একটা বাঘকে বেঁচে থাকতে গেলে, মানে তাদের স্বাভাবিক যে ক্রিয়াকলাপ, প্রজনন, হ্যাঁ, শিকার ইত্যাদির জন্য 50 বর্গ কিলোমিটার জায়গা দরকার একটা বাঘের জন্য। কিন্তু নগরায়ন, শিল্পায়ন, জনবসতি স্থাপন ইত্যাদি কারণে বন জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে, তার ফলে বাঘেদের বাসস্থানের অভাব হয়েছে। এটা সবার ক্ষেত্রেই একই রকম। কুমিরের ক্ষেত্রে প্রচন্ড জলদূষণের শিকার হয়েছে কুমির। হ্যাঁ, জলদূষণ এত পরিমাণে বেড়েছে, তার জন্য কুমিরের সংখ্যা কমেছে, এই কথাটা প্রথমে বলবে। সকলের ক্ষেত্রেই এটা সেম। চোরা শিকার, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা, চোরা শিকার। প্রত্যেক প্রাণীরই বিভিন্ন অঙ্গের আন্তর্জাতিক মূল্য আছে। বাঘের কথা যদি ভাবা যায়, বাঘের চামড়া $12,000 এর দাম। এছাড়া অস্থি, চোখ, দাঁত এগুলোরও ভ্যালু আছে। সিংহেরও তাই, একই রকম। হ্যাঁ, সিংহের নখ, দাঁত এগুলোর মূল্য সব থেকে বেশি। কুমিরের চামড়া, এর মূল্য আছে। গন্ডারের শিং, হ্যাঁ,
এই যে রাইনোসেরাস ইউনিকর্নিস, এটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, আর একটা আছে দুটো শিং হয় আফ্রিকার গন্ডার, যেটা তো এইটা রেয়ার গন্ডার, খুব কম জায়গায় পাওয়া যায় যাদের একটা শিং থাকে। এটা লোম এবং কেরাটিন দিয়ে তৈরি। শিং কি দিয়ে তৈরি? লোম এবং কেরাটিন, এইটা দিয়ে গন্ডারের শিংটা তৈরি। এর ভ্যালু প্রচুর, তাই জন্য ওদের শিকার করা হয়। আর লাল পান্ডা, ওদের যে গায়ের লোম আছে এবং ওদের যে লেজটা থাকে ঝালরের মতো লেজ, যেটা দিয়ে টুপি বা অন্য প্রসাধন ইত্যাদি তৈরি করা যায়, সেই জন্য লাল পান্ডা এদের মারা হয়। তো দুটো পয়েন্ট। আর একটা কারণ প্রজননে ব্যাঘাত। সিংহের ক্ষেত্রেও তাই হবে, প্রজননে ব্যাঘাত মানে উপযুক্ত সঙ্গিনী খুঁজে পাওয়ার সমস্যার কারণে এদের প্রজননে ব্যাঘাত ঘটে। কুমিরের ক্ষেত্রে প্রজননের ব্যাঘাত এই পয়েন্ট আসবে না। কুমিরের ক্ষেত্রে হবে জেলেদের দ্বারা ক্ষতি। মাছ ধরার সময় জালে অনেক সময় ছোট কুমির চলে আসে, কুমিরের বাচ্চা অ্যাকচুয়ালি, তো সেগুলোকে ছেড়ে দিলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু মেরে ফেলে, তো জেলেদের দ্বারা ক্ষতি হয়, সেই জন্য সংখ্যা কমছে। গন্ডারের এদের দীর্ঘ গর্ভ ধারণ কাল, হ্যাঁ 479 ডেজ, 479 দিন এদের একটা সন্তান হতে লাগে, তো সেটাও একটা কারণ। আর রেড পান্ডা এরা হচ্ছে কুকুরের দ্বারা, অনেক সময় কুকুর ওদের ধরে মেরে ফেলে, তো কুকুরের দ্বারা ক্ষতি হয়। তো এই হচ্ছে কারণগুলো পাশাপাশি ফেললে বোঝা যাবে যে কাদের মধ্যে ডিফারেন্সটা কইটুকু কোথায় আছে, মোস্টলি সেম। এবার এই সংখ্যা হ্রাস, এটা হলো এবার যে প্রকল্পগুলো নেওয়া হয় সেই প্রকল্পগুলো বলতে হবে। খুব সহজ কথায় বলতে গেলে প্রজেক্ট টাইগার, এটা লায়ন প্রজেক্ট, এটা ক্রোকোডাইল প্রজেক্ট, গন্ডারের রাইনো প্রজেক্ট, এইটা রেড পান্ডা কনজারভেশন পলিসি। যদি অন্য প্রজেক্টের কথা বলতে হয় তাহলে এই লায়ন প্রজেক্টের এইখানটায় এটা হচ্ছে লায়ন রিইন্ট্রোডাকশন প্রজেক্ট, এই কথাটা বলা যায়। রাইনোর ক্ষেত্রে ইন্ডিয়ান রাইনো বা রাইনো রিলোকেশন প্রজেক্ট, এটা রিইন্ট্রোডাকশন প্রজেক্ট, এটা রিলোকেশন প্রজেক্ট। এছাড়া গন্ডারের ক্ষেত্রে আর একটা রয়েছে, সেটা হচ্ছে ভিশন 2020, এইটা খুব ইম্পর্টেন্ট। ভিশন 2020 এটাতে কি করা হয়েছিল? 2005 সালে প্রজেক্টটা নেওয়া হয়। প্রজেক্টটা কত বছরের ছিল? 15 বছরের ছিল। অসমের 7টা জঙ্গলে এই রাইনোদের সংখ্যা বৃদ্ধির একটা প্রকল্প নেওয়া হয়। সেখানে টাইমটা ঠিক করা হয়েছিল 2020-র মধ্যে 3000 সংখ্যায় পৌঁছে নিয়ে যাওয়া হবে। 2005-এ প্রজেক্টটা স্টার্ট হয়, 15 বছরের প্রজেক্ট, 2020 সালে কমপ্লিট হওয়ার কথা, সংখ্যায় 3000-এ পৌঁছে নেওয়া যাবে, কিন্তু দেখো 2013 সালে 2544টা হয়ে গেছে। একটা সাকসেসফুল একটা প্রজেক্ট, ভিশন 2020। এবার এই যে প্রকল্পগুলো নেওয়া হলো, প্রকল্পগুলোর সাল। প্রজেক্ট টাইগার এটা নেওয়া হয় 1973-এ, লায়ন 73, কুমির যেটা ক্রোকোডাইল প্রজেক্ট এটা 1975, গন্ডার যেটা নর্মাল যেটা রাইনো প্রজেক্ট সেটা 1987, আর রেড পান্ডা 2001 থেকে শুরু হয়ে যায়, 2008-এ মেন প্রজেক্টটা নেওয়া হয়, রেড পান্ডা কনজারভেশন পলিসি। তাহলে এটা 1973, এটা 1973, এটা 1975, এটা 1987, এটা কিন্তু রাইনো প্রজেক্ট। আর ভিশন 2020 এটা নেওয়া হয় 2005-এ, আর রেড পান্ডা 2008-এ। তাহলে এইটা গেল এদের যে সালে প্রকল্প নেওয়া হয়। এবার স্থান, কোথায় এদের সংরক্ষণ করা হয়। বাঘ সংরক্ষণ করা হয় এটা সুন্দরবনে, এটা ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন টাইগার প্রজেক্ট যেটা, সেটা সুন্দরবনে। এরপরে
বক্সা টাইগার প্রজেক্ট, এটা আমাদের নর্থ বেঙ্গলে। হ্যাঁ, তাহলে এই দুটো বাংলার কথা লিখলাম। এছাড়া করবেট আছে, করবেট ন্যাশনাল পার্ক, সেখানে সংরক্ষণ করা হয়। প্রচুর জায়গা আছে বাঘেদের সংরক্ষণ করা হয়। সিংহ সংরক্ষণ করা হয়, এটা হচ্ছে গুজরাটের গির অরণ্য, এখন ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, এখানে সংরক্ষণ করা হয়। আর পালপুরা কুনো, এটা হচ্ছে মধ্যপ্রদেশে, এখানে সংরক্ষণ করা হয়। কুমির সংরক্ষণ করা হয় কোথায়? সুন্দরবন কুমির প্রকল্প, সেখানে কুমির সংরক্ষণ করা হয়। ভগবতপুর, এটা ওয়েস্ট বেঙ্গলে। ভিতরকণিকা, এটা কিন্তু উড়িষ্যাতে। গন্ডার সংরক্ষণ কোথায় করা হয়? জলদাপাড়া, এটা কিন্তু বর্তমানে ন্যাশনাল পার্ক, আগে অভয়ারণ্য ছিল। কাজিরাঙ্গা, মানস, এই দুটোই কিন্তু অসমে। আর রেড পান্ডা সংরক্ষণ করা হয় সিঙ্গলীলা এনপি ফর ন্যাশনাল পার্ক, এটা ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। আর আরেকটা বার্সি রোডোডেনড্রন স্যাংচুয়ারি, বার্সি রোডোডেনড্রন স্যাংচুয়ারি, এটা সিকিমে। এই রেড পান্ডা বা লাল পান্ডা, এটা কিন্তু সিকিমের রাজ্য পশু, এই লাল পান্ডা। তাহলে ক্লাস 10-এর যে পুরো বিষয়টা এখানে শেষ হলো। পাঠ্য বিষয় এখানে শেষ, কিন্তু এরপরে প্রিপারেশনের জায়গা আছে। স্টাডি ফেজটা শেষ, এবার প্রিপারেশনটা ভালো করে করতে হবে। বেস্ট অফ লাক।